ইউনূস মোদি বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অগ্রাধিকারকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। আস্থা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের তাগিদ। ভারত বাঁচাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কথা বলেছে, সংখ্যালঘুদের বিষয়ে তারা কথা বলেছে। এই দুটো ইস্যু কিন্তু পিওরলি বাংলাদেশের ইন্টারনাল ইস্যু। দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, সেগুলি পরিহার করার কথা বলেছেন। তবে আমার ধারণা যে এই বক্তব্যটা ভারতীয় মিডিয়ার ক্ষেত্রে বা ভারতীয় রাজনীতিবিদদের উপরে বেশি খাটে বাংলাদেশের তুলনায়। 40 দেশের ইনভেস্টর নিয়ে আজ ঢাকায় বসছে বিনিয়োগ সম্মেলন। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। চেষ্টা থাকবে কয়েকটি চুক্তি স্বাক্ষরের। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে নড়ে চড়ে বসেছে সরকার। আপাতত বাণিজ্য ঘাটতি কমানোই লক্ষ্য, দর কষাকষিতে ব্যবসায়ীদেরও সক্রিয় করার পরামর্শ। যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য ঘাটতিটা আছে এইটা কমাইতে হবে। এইটা কমানোর দুটো পথ আছে। একটা হলো যুক্তরাষ্ট্রে থেকে আমদানি বাড়ানো, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের রপ্তানি কমানো। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সারা দেশে ধর্মঘটের ডাক। রাতে ঢাকা ও বরিশালে বিক্ষোভ মিছিল। গাজায় অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। চারুকলায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। বরাবরের মতো নতুন সৃষ্টি ও উৎসবের আমেজ। স্বৈরাচারী শাসনের প্রতীক সহ সব কাঠামোর 60% কাজ শেষ জানালেন আয়োজকরা। সাতক্ষীরায় সয়াবিন তেল, সোডা আর ক্রিম দিয়ে তৈরি হচ্ছে নকল দুধ, ঘি। অবশেষে ডিবির জালে ধরা পড়ল চক্রের সদস্য দুই ভাই। বা অন্যান্য যা কিছু ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু একজন মানুষের, একটা স্বাভাবিক মানুষের জন্য দেখা যাচ্ছে কিডনি, লিভার, তার মারাত্মক স্বাস্থ্যজনিত ধরে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক জরুরি ছিল, এ কথা উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পরিস্থিতি বদলালেও প্রতিবেশী বদলানো সম্ভব নয়, বরং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় সেদিকে নজর দেওয়া উচিত। এছাড়া গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় মিডিয়ার গুজব ও অপতথ্য রোধে এখনই নীতি নির্ধারণী পর্যায়ে ব্যবস্থা নেওয়া দরকার বলেও মত তাদের। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বহুল কাঙ্ক্ষিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। আলোচনা হয় শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্তে হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন ও তিস্তা চুক্তি নিয়ে। ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বানও জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে। শীর্ষ পর্যায়ের এই বৈঠক নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, দুই দেশই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে। ভারত বাঁচাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কথা বলেছে, সংখ্যালঘুদের বিষয়ে তারা কথা বলেছে। এই দুটো ইস্যু কিন্তু পিওরলি বাংলাদেশের ইন্টারনাল ইস্যু। এটা কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপক্ষীয় ব্যাপার না। বাংলাদেশের নির্বাচন হবে কি হবে না, বা কবে হবে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া কি হবে, এইটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি এবং বাংলাদেশের জনগণ ঠিক করবে। ট্রাম্প কার্ড এখন তারা দুইটাই ব্যবহার করে। একটা হলো যে নির্বাচিত সরকার নাই, আর একটা হলো মাইনরিটি। সো এই দুইটার একটাও কিন্তু ভারতের উদ্বিগ্ন অথবা ইনভলভ হওয়ার মতো কোনো বিষয় না। বৈঠকের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমের উস্কানি বন্ধে নীতি নির্ধারণী পর্যায়ে পদক্ষেপের তাগিদ দেন বিশ্লেষকরা। নরেন্দ্র মোদী যে ডিসইনফরমেশনের কথা বলেছে বা যে ধরনের বক্তব্যে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, সেগুলি পরিহার করার কথা বলেছেন। তবে আমার ধারণা যে এই বক্তব্যটা ভারতীয় মিডিয়ার ক্ষেত্রে বা ভারতীয় রাজনীতিবিদদের উপরে বেশি খাটে বাংলাদেশের তুলনায়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, যারা সংখ্যালঘু তারা বাংলাদেশের নাগরিক,
বাংলাদেশের নাগরিকদের দায়িত্ব বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সরকারের, এটা কমপ্লিটলি ইন্টারনাল বিষয়। এখন পার্শ্ববর্তী দেশ হিসেবে তারা যে এই বিষয়ে অতিরিক্ত কনসার্ন দেখাচ্ছে বা কথা বলছে, সেটা আসলে একটা ডিপ্লোম্যাটিক নরম ভঙ্গ করা। ভারতের মিডিয়া যে কথাগুলো বলছে এগুলো কিন্তু শুধু মিডিয়ার কথা না, সরকারি লেভেল থেকে হয়তো অনেক কথা তারা বলছে না, যেটা তারা মিডিয়াকে দিয়ে বলাচ্ছে। মিডিয়া আগে সেই কথাগুলোকে তারা রেডি করছে, যাতে করে ভারত সরকার পরবর্তীতে সেগুলো নিয়ে আলাপ তুলতে পারে। রাজনৈতিক পরিস্থিতি বদলালেও প্রতিবেশী বদলানো যায় না, এই বাস্তবতা মনে করিয়ে দিয়ে বিশ্লেষকরা বলছেন সম্পর্ক কিভাবে আস্থা ও মর্যাদার ভিত্তিতে করা যায় সেদিকেই গুরুত্ব দেওয়া জরুরি। বাংলাদেশের সার্বভৌমত্বকে অটুট রেখে এবং একটা সমতার ভিত্তিতে সম্পর্ক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে আজ থেকে শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। 40 দেশের বিনিয়োগকারীদের নিয়ে এই সম্মেলনে থাকছে দেশি বিদেশি কোম্পানি, তরুণ উদ্যোক্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। তবে সম্মেলনে আসছেন না মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সোমবার পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর। এই বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন 40টির বেশি দেশের বিনিয়োগকারীরা। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বিনিয়োগ আসার জন্য আপনাকে একটা পাইপলাইন তৈরি করতে হবে। সেই চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সম্মেলনে দেশি কোম্পানির পাশাপাশি বিদেশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর মধ্যে আছে যারা স্যামসাং এর মতো বড় বড় কোম্পানিও। তবে মার্কিন ধনকুবের এলন মাস্ক এই সম্মেলনে আসছেন না। তবে তার প্রতিষ্ঠান স্টার্লিং সার্ভিস সেবা পাচ্ছে বিনিয়োগ সম্মেলন। ইলন মাস্ক সামিটে আসবেন এরকম কোনো ঘোষণা আমরা কখনোই দেইনি। আসলে ওনাকে আমরা আনার ব্যাপারে কথাবার্তা চলছে, বাট এটা এই সামিটে হচ্ছে না। 9 তারিখে আমরা স্টার্লিং এর ডেমো ডে বলছি। সো স্টার্লিং ডিভাইস দিয়ে আসলে পুরো সামিটটা রান করা হবে। ইন্টারকন্টিনেন্টালে স্টার্লিং সার্ভিস প্রোভাইড করবে এবং সেটা আমরা যে আপনারা সোশ্যাল মিডিয়াতে লাইভ যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা স্টার্লিংকের থ্রুতে পাওয়ার করা হবে। আমাদের সাইড থেকে যে কমিটমেন্টটা ছিল সরকারের পক্ষ থেকে যে আমরা 90 দিনের মধ্যে ওনাদেরকে ব্যবসা করার ব্যবস্থাটা করে দিব, সেটা কিন্তু আমরা এনজিএসএল লাইসেন্স দিয়ে দেওয়া হয়ে গেলে ওনাদের জন্য ইটস রেডি টু গো। 4 দিনব্যাপী সম্মেলনে থাকছে দেশের তরুণ উদ্যোক্তারা, থাকবেন বিএনপি, জামায়াত, এনসিপি নেতারাও। এতে ভবিষ্যতে কেউ ক্ষমতায় এলে বিনিয়োগ নিয়ে কাজ করতে সুবিধা হবে বলেও জানান বিডা প্রধান। বলেন, বাংলাদেশে বিনিয়োগ নিয়ে পুরনো ধারণার পরিবর্তন করতে চায়। দাবি করেন, ব্যাংকিং ক্রাইসিসের কারণে বাংলাদেশে বিনিয়োগ কমবে না। বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিং এর অভাব হবে এটা একদমই মনে করি না। এই বিএনপি, জামাত, এনসিপি ওনারা প্রত্যেকেই কনফার্ম করেছেন যে ওনাদের রিপ্রেজেন্টেশন থাকবে সামিটের মধ্যে। একটা ভিউ নিয়ে আসছেন যে ওনারা যদি ক্ষমতায় আসেন বা পলিটিক্যাল গভর্নমেন্টে যদি ওনারা অংশ হন, তাহলে ওনারা বিনিয়োগ ব্যবস্থাকে কিভাবে দেখছেন এইসব ব্যাপারে ওনারা নিজেদের একটা কমেন্ট্রি তৈরি করেছেন। সেই কমেন্ট্রিগুলো ওনারা ইনভেস্টরদেরকে শেয়ার করবেন। আইএলও সহ নন মিলিটারি ইস্যুতে নাসার সাথে চুক্তি স্বাক্ষর করার চেষ্টাও থাকবে বিনিয়োগ সম্মেলনে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে একজনকে সম্মানসূচক নাগরিকত্ব প্রস্তাবও দেওয়া হবে। বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটে আপনারা জানেন যে আমাদের অনেক বিদেশি কিন্তু আছেন যারা বছরের পর বছর ধরে বাংলাদেশে আছেন। 20-25 বছর ধরে বাংলাদেশকে ওনারা অ্যাম্বাসেডারের মতো বাংলাদেশকে বিভিন্ন দেশে পরিচিতি দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশে বিনিয়োগ করেছেন, অনেক দিন ধরে আছেন। তো এরকম একজন বিদেশি বিনিয়োগকারীকে আমরা একটি সম্মাননা দিব, ওনাকে আমরা অনারারি সিটিজেনশিপ অফার করব। তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি। তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে এক চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। আগামী 9 এপ্রিল বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর কয়েকটি দেশের বিনিয়োগকারীদের সাথে বৈঠকও করবেন প্রধান উপদেষ্টা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নতুন উচ্চতায় প্রবাসী আয়। $329 কোটি মাইল ফলক পার করেছে রেমিটেন্স। মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $329 কোটি, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 65% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, রমজান এবং ঈদের মাস হওয়ায় প্রবাসী আয় বেড়েছে। পট পরিবর্তনের পর দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। আগেও দেশে টাকা পাঠাতো, কিন্তু সেই টাকা পাঠাতো প্রপার চ্যানেলে না। এখন তারা কিছুটা দেশপ্রেম তাদের উদ্বুদ্ধ হয়েই
তারা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছে। তারা চাচ্ছে যে তাদের পাঠানো টাকাটা দ্বারা শুধুমাত্র তার পরিবার না, রাষ্ট্রও যাতে উপকৃত হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর $239 কোটি ঋণের অর্থ ছাড়ের ক্ষেত্রে এখনো বাধা রাজস্ব আদায় পরিস্থিতি ও মন্দ ঋণ। এ নিয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে প্রশ্ন তুলেছে ঋণদাতা সংস্থাটির সফররত প্রতিনিধিরা। তবে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল বলে মনে করে IMF। এজন্য আগামী জুনে 2 কিস্তির ঋণের অর্থ ছাড় নিয়ে আশাবাদী অর্থ উপদেষ্টা। বলেন, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারে সন্তুষ্ট IMF। আগামী মে জুনে বৈঠক করে ঋণের 2 কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত জানাবে IMF। কিভাবে খারাপ লোনগুলো কিভাবে রিস্ট্রিকশন করবে, অলরেডি একটা আমরা আইন ফ্রেম আউট করছি, ওগুলি নিয়ে কথা হবে। গোটা ব্যাংকিং সেক্টরে সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা, রিফন্ড না দেয়, আর এদিকে NBR এর আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো, কি করে কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলো নিয়ে আলাপ। IMF এরও কিছু শর্ত দেয়া হয়, যেগুলো কিছু আমরা মানতে পারি, কিছু আমরা মনে করি যে আমরা হয়তো না মানলেও চলে। সে প্রেক্ষিতেই গতবার কিন্তু আমরা অর্থের কথা বলিনি, এবার ওরা আসছে, কথা বলা হচ্ছে। যদি আমরা দেখি যে আমাদের অর্থ ছাড়ের কিছু প্রয়োজন আছে, আমরা বলবো। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে নড়ে চড়ে বসেছে সরকার। করণীয় ঠিক করতে চলছে লাগাতার বৈঠক। আপাতত শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পথেই হাঁটতে চায় অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, শুধু শুল্ক ইস্যুতে এগুলো হবে না, অশুল্ক বাধাও বড় করে দেখছে যুক্তরাষ্ট্র। সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দর কষাকষিতে সক্রিয় হতে হবে। ব্যবসায়ীদের দাবি, প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। পণ্য আমদানিতে ঢালাও শুল্ক বসিয়ে বিশ্বে এখন আলোচনায় যুক্তরাষ্ট্র। বলা যায় শুরু হয়েছে পাল্টাপাল্টি শুল্কারোপ। বাংলাদেশেও তৈরি হয়েছে উদ্বেগ, কারণ বাংলাদেশি তৈরি পোশাকের বড় গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র। শুধু পোশাকই নয়, দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য লেদার গুডস ও সিনথেটিক পণ্যেও তৈরি হয়েছে দুশ্চিন্তা। সিপোর্ট কেন্দ্রিক আমার যে লিড টাইম আমার অনেক লাগে, লিড টাইমটা কিভাবে কমানো যায় সেটার ব্যাপারে আরও মনোযোগ দেওয়া, এবং পাশাপাশি যে আমাদের যে রাজস্ব বোর্ড কর্তৃক যে ট্যাক্সগুলো আরোপ করে রেখেছে, এই ট্যাক্সগুলো ব্যাপারে আবার চিন্তা ভাবনা করা, কর্পোরেট ট্যাক্স আপনার কমিয়ে আনা, তাহলে কিন্তু আপনার ব্যবসায় আপনার টিকে থাকতে পারবে, না হলে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি আপনার বন্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র নতুন এই শুল্কের নাম দিয়েছে রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক। অর্থাৎ যেসব দেশ এতদিন মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক নির্ধারণ করে রেখেছিল, সেই সব দেশের পণ্যে দেয়া হয়েছে পাল্টা শুল্ক। বাংলাদেশ এতদিন গড়ে 15% শুল্ক দিলেও এখন দিতে হবে বাড়তি আরও 37%। বাণিজ্য ঘাটতিকে ভাগ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি দিয়ে $8.4 বিলিয়ন মতো। তো 6.2 ভাগ দেবেন 8.4, এটা হচ্ছে 74%। এবং সেখানে সে বলছে আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি সবাইকে, 50% ডিসকাউন্ট। তো 74-এর 50% হচ্ছে 37। যুক্তরাষ্ট্রের সাথে যেই বাণিজ্য ঘাটতিটা আছে, এইটা কমাইতে হবে। এইটা কমানোর দুটো পথ আছে। একটা হলো যুক্তরাষ্ট্রে থেকে আমদানি বাড়ানো, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমানো। মূলত বাণিজ্য ঘাটতি বিবেচনায় নিয়েই বাড়তি শুল্কারোপের হিসাব কষেছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ $6 বিলিয়ন বেশি, অর্থাৎ প্রায় $8.5 বিলিয়ন রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ $2 বিলিয়ন সামান্য বেশি। আমি আলোচনায় যেটা দিই, সবাই শুল্কের কথা বলছেন, তো ওরা তো শুধু শুল্কের কথা বলেন, ওরা যে শুল্ক, প্যারাটেরিফ, নন টেরিফ ব্যারিয়ার আর কারেন্সি ম্যানিপুলেশন, বিশেষ করে নন টেরিফ ব্যারিয়ারটাই বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের চ্যাপ্টারে। তো ওই নন টেরিফ ব্যারিয়ারগুলোকে শিথিল করার জন্য বা সহজ করার জন্য আমরা কি কি উদ্যোগ নিয়েছি সেগুলোর একটা লিস্ট করা দরকার। শুল্ক ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুতি দরকার। এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে অশুল্ক বাধা। 9 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন এই শুল্ক হার। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে দেয়া বাড়তি শুল্কের বোঝা চাপবে কার ঘাড়ে? বায়ারদের থেকে আমি শিওর আগামী সপ্তাহে তারা ইমেল পাবেন বা ফোন কল পাবেন যে তোমাদের সাথে আমরা চুক্তি করেছিলাম এই শুল্কের আগে, এখন এই শুল্কর পরে তা আমাদের খরচ বেড়ে গেছে, কাজে তোমরা দামটা কমাও, প্রাইস ডিসকাউন্ট চাইবে তারা। তো সেই ক্ষেত্রে তো বোঝাটা আমাদের ঘাড়ে আসছে।
বাংলাদেশ থেকে আমদানি করা এমন ৩০ থেকে ৩৫টি পণ্যের শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চায় অন্তর্বর্তী সরকার। কত আনছে? 50। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। ২৪ ঘন্টায় প্রাণ গেছে নারী ও শিশুসহ আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনের। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলার জবাব দিতে আক্রমণের তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। দেইর আল বালার আরও ৫টি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে আইডিএফ। কোনো রকম সতর্ক বার্তা ছাড়াই ভয়াবহ হামলা হয়েছে খান ইউনিসে, যেখানে প্রাণহানির শিকার অন্তত ৮ শিশু। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেক মরদেহ। উপত্যকার অন্যান্য অংশেও অব্যাহত হামলা। টার্গেট করা হচ্ছে বাস্তুচ্যুতদের অস্থায়ী তাঁবুগুলোকে। ইসরায়েলের আগ্রাসনে গাজায় আবারও প্রাণহানির শিকার সাংবাদিক। রোববার খান ইউনিসে হামলায় মৃত্যু হয়েছে এক সংবাদকর্মীর। অঞ্চলটির নাসের হাসপাতাল লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে সেনারা। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি তাঁবুকে করা হয় মূল টার্গেট। সাংবাদিকরা অবস্থান নিয়েছিলেন সেখানে। বিস্ফোরণে আগুন ধরে যায় তাঁবুতে। একজনের মৃত্যুর পাশাপাশি দগ্ধ ও আহত হয় অনেকে। নিহত সাংবাদিকের নাম হিলমি আল ফাকওয়াই বলে জানিয়েছে কুদস নিউজ নেটওয়ার্ক। গুরুতর দগ্ধ হয়েছে আহমেদ মনসুর নামে এক সাংবাদিক। এছাড়া আল জাজিরার ফটো সাংবাদিক মাহমুদ আওয়াদ রয়েছেন আহতের তালিকায়। ১.৫ বছরের আগ্রাসনে গাজায় ২ শতাধিক সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েল। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। রোববার এক বিবৃতিতে এই কর্মসূচির আহ্বান জানানো হয় ইসরায়েলের নির্বিচার বর্বরতা থামাতে এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনার দাবিতে এই কর্মসূচি। বিশ্বব্যাপী নিপীড়ন বিরোধী ফিলিস্তিন সমর্থক ও মানবাধিকার কর্মীদের প্রতি কর্মসূচিতেই সংহতির আহ্বান জানিয়েছে ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন নামের জোটটি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়, আজ সমগ্র ফিলিস্তিনে পালন হবে পুরো দস্তুর ধর্মঘট। ফিলিস্তিনি জোটের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। একই ঘটনায় রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে দিয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এ সময় সোমবার জেনারেল স্ট্রাইকে দেশবাসীকে অংশ নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। রাজধানীর বিজয়নগরেও প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। মিছিল থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আজকের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই গণহত্যার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। সারা বাংলাদেশের মুক্তিকামী সকল জনতাকে আহ্বান জানাই, আপনারা স্ব অবস্থান থেকে প্রতিটা পাড়া মহল্লায় ফিলিস্তিনদের পক্ষে আওয়াজ তুলুন। ফিলিস্তিনের সাথে দাঁড়াতে আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনার মানুষ হতে হবে। ইসরায়েলের দোসরদের, ইসরায়েলের এই গণহত্যার মদতদাতাদের পণ্য আপনারা বয়কট করুন। যত রকম আগ্রাসন আছে প্রত্যেকটি আগ্রাসনের বিরুদ্ধে পুরো বিশ্বকে একত্রে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানাই। আমরা কোনো রাজনৈতিক ভেদাভেদ চাই না, বাংলাদেশের প্রতিটা ঘর থেকে এই আওয়াজ উঠুক। ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বরিশালে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। মোমবাতি হাতে অংশগ্রহণ করেন সব বয়সী মানুষ। এ সময় নানা স্লোগান দেন তারা। এ সময় ইসরায়েলি নৃশংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত গণহত্যা বন্ধ ও বিচারের দাবি জানান তারা। রাজশাহীর খড়খড়িতে ট্রাকের সাথে দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জামায়াতের ৩ কর্মী, আহত ১৫ জন। স্থানীয়রা জানায় গতরাত 12:30টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় বাস দুটিতে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীহাট ইউনিয়ন শাখা জামায়াত ইসলামীর নেতাকর্মী।
দলটির প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন তারা। বিশ্ববিদ্যালয়ের সামনে আসলেই একটি ড্রাম ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অন্য বাসটি ঢুকে যায় রাস্তার পাশের একটি দোকানে। এই সংঘর্ষে নাসিম ও জুয়েল নামে জামায়াতের 2 কর্মী মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান মিজানুর নামের আরেকজন। রাজধানীর নাজিমউদ্দিন রোডে একটি 5তলা ভবনের নিচতলায় আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। ভোর 4:10 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রচেষ্টায় ভোর 4:50 আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস 18 জনকে উদ্ধার করে। পরে তাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পরে 70 বছরের আমিনুদ্দিন নামে একজন মারা যান। বর্তমানে ঢাকা মেডিকেলে 6 জন ভর্তি রয়েছেন। এছাড়াও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 1 জন। পূর্বশত্রুতার জেরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যায় মাধবপাশা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় অজ্ঞাত কয়েক যুবক রনি মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী সীমা আক্তারের দাবি, রনির সাথে এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি সাত্তার ও ডেনি মাসুদ সহ কয়েকজনের পূর্ব শত্রুতা ছিল। এর জেরেই সন্ধ্যায় তাদের নেতৃত্বে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, রনির বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অভিযান চালাচ্ছে। রংপুরের পীরগঞ্জে আকিকার দাওয়াত খেয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়েছে। রোববার বিকেলে দক্ষিণ সোনারপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলের আকিকার দাওয়াত খেতে যায় এলাকাবাসী সহ আত্মীয় স্বজন। খাওয়ার পরপরই প্রায় শতাধিক মানুষ বমি, পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক জানান, খাবারে সংক্রমিত কিছু উপাদান থাকতে পারে যা থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। চিকিৎসা অব্যাহত রেখেছেন তারা। আয়োজকদের দাবি, ষড়যন্ত্র করে কেউ খাবার নষ্ট করে থাকতে পারে। দাওয়াত খায় এসে পাতলা পায়খানা শুরু হয়েছে, জ্বর। এখন কেমন করে জেলে হলো, কি করলি আর সেটা জ্বর বলতে পারলাম না। অতিরিক্ত জ্বর, মানে অসুস্থ হয়েছি দাওয়াত খাওয়ার পর। আমি, আমার হাজব্যান্ড, আমার মাইয়া দুটো কোনো একটা বাড়িতে দাওয়াতের কারণে তাদের ফুড পয়জনিং হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এটা আনুমানিক আমাদের 2 দিন। বৃহস্পতিবারে মনে হয় তার দাওয়াত খেয়েছিল, বৃহস্পতিবারে, শুক্রবার, শনিবারে হাসপাতালে টোটাল রোগী ভর্তি হয়েছিল 80 জনের মতো। যারা গুমের তদন্তে করতে গিয়েছিল তাদের টাইম বোমা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, বিচার বানচালে যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করা হচ্ছে। শিগগিরই দ্বিতীয় ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হবে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি নৃশংসতা চালানো হয়েছিল রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে। যাত্রাবাড়ি এলাকায় চালানো গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালে জমা পড়ে 38টি অভিযোগ, যার একটি ইমাম হোসেন তাইম। আগামী 15 জুন মামলার প্রতিবেদন জমা দিতে বলছে ট্রাইব্যুনাল। একই সাথে ফার্মগেটে নাফিজ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে আগামী 6 জুলাইয়ের মধ্যে। জুলাই অভ্যুত্থানের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক 84 জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও 8 নারী আইনজীবী। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন রোববার এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিন নেন 115 জন। সেই জামিনের মেয়াদ শেষে রবিবার সকালে 93 জন আদালতে আত্মসমর্পণ করে আবেদন জানান জামিনের। আদালত তাদের আবেদন নাকচ করে 94 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুর্নীতির মামলার আসামি শেখ হাসিনা ও তার পরিবারের 8 সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সব সংস্থার সহযোগিতা নেবে দুর্নীতি দমন কমিশন দুদক।
সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ করতে না পারার কারণেই টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হয়েছে। তাকে দেশে এসে মামলা মোকাবেলার আহ্বানও জানান দুদক প্রধান। ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলাসহ তদন্ত করছে দুদক। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানকে প্রাধান্য দিয়ে চলছে নববর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি। চারুকলার সাবেক শিক্ষার্থীদের ব্যস্ততায় ফুটে উঠেছে রঙের খেলা, নববর্ষকে রঙিন করার প্রচেষ্টা। স্বৈরাচারী শাসনের প্রতীক সহ সব কাঠামোর কাজ শেষ হয়েছে প্রায় 60%। বিস্তারিত জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। এই চিত্রকথা রঙের তালে তাল মিলিয়ে বৈশাখকে আমন্ত্রণের। চারুকলা প্রাঙ্গণ জুড়ে বরাবরের মতো নতুন সৃষ্টি, উৎসবের আমেজ। দাতাল মুখ, মাথায় খাড়া শিং, নারীর আদলে তৈরি হচ্ছে স্বৈরাচারী শাসনের প্রতীকী কাঠামো। এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকছে 6টি রঙিন কাঠামো। সেখানে শহীদ মীর মুগ্ধর পানির বোতলও থাকবে প্রতীকী রূপে। 6টা মোটিভের একটা হচ্ছে গিয়া ফ্যাসিস্ট যে সরকারের, তার একটা আকৃতির হবে। এছাড়া তারপর থাকবে ইলিশ, থাকবে আমাদের থাকবে আমাদের যে লোকজ মোটিভের বাঘ, এটা থাকবে, পালকি থাকবে পাখি থাকবে, আর মুগ্ধর যে পানির বোতলটা, এই বোতলটা হবে। মুখোশ আর ফেস্টুনগুলোতে উজ্জ্বল সব রঙের প্রাধান্য তো এগিয়ে চলছে রং তুলির কাব্য। বৈশাখ তো মূলত বাঙালির প্রাণের উৎসব, তো রঙিন উৎসব, তো যার যে রং ভালো লাগছে সে সেটাই করছে। বিভিন্ন রং নিয়ে আমাদের বাঙালির যে ঐতিহ্য, বিভিন্ন মোটিভ, বিভিন্ন পুতুল, বাঘ, বিভিন্ন মোটিভের যে কাজগুলো আমরা খুব আনন্দের সাথে আমরা করি। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান এই স্লোগান নিয়ে আগের সব আয়োজন থেকে এবার আরো বড় পরিসরে উদযাপন হবে মঙ্গল শোভাযাত্রার আনন্দ। জুলাই গণ আন্দোলনের যে জায়গাটা, সেই স্পিরিটটা কিন্তু ধারণ করেও কিন্তু আমাদের একটা মোটিভ থাকছে। তো সব মিলে আমাদের কিন্তু এবার যে উদ্যোগটা নিয়েছি, তো সেখানে গেল 8-10 বছরের চেয়ে বেশি, অনেক বেশি বড় করে করবার, অনেক কালারফুল করে করবার, অর্থবোধক করে করবার, এবং সবার যেন একটা আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। বৈশাখের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার কাজ এগোচ্ছেন চারুকলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তবে শেষ ব্যাচের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রার সার্বিক দায়িত্ব পালনের রীতি এবার ভঙ্গ হয়েছে। এজন্য বর্তমান শিক্ষার্থীর অংশগ্রহণও কমই দেখা গেছে। বাংলার ঐতিহ্য, বাঘ, মাছ এবং আরও কিছু বিষয় থাকবে, স্ট্রাকচার থাকবে, সেটা আপনাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আকর্ষণ হয়ে থাকবে। আর এই রুমটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার আরেকটি আকর্ষণ হচ্ছে মুখোশ ছাড়া আসলে মঙ্গল শোভাযাত্রা হয় না। সব মিলে পুরাতনকে পেছনে ফেলে শান্তির প্রত্যাশায় এগিয়ে চলছে নববর্ষ বরণের প্রস্তুতি। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক উৎসব বৈশাখী সামনে রেখে পাহাড় জুড়ে উৎসবের আবহ। রাঙামাটিতে চলছে 7 দিনব্যাপী মেলা, যেখানে তুলে ধরা হচ্ছে পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্য। 3 দিনব্যাপী বৈশাখী উৎসব বর্ণিল করতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী নানা সামাজিক উৎসব আয়োজন করে। বৈশাখী বা বিজু, সাংরাই, বৈশুখ, বিশু ও বিহু সামনে রেখে এবারও উৎসব মুখর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত মেলায় বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে ঐতিহ্যবাহী খাবার, পাহাড়িদের ব্যবহার্য জিনিসপত্র। চলছে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা। ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হয়েছে। সাথে হচ্ছে এখানে যদিও আসলে কিছু অর্নামেন্টস রাখা হয়েছে, সেগুলা গড়প্রথা হিসেবে সবাই ব্যবহার করে। ধুতি, ফতুয়া, পাঞ্জাবি, আলাম, তারপরে অর্নামেন্টস, এগুলো পাওয়া যাচ্ছে। বিজু এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে একসাথে করে তোলে। পাহাড়ে 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। 12, 13 ও 14 এপ্রিল বিজু উৎসব পালন করেন তারা। এবছর 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করায় বেড়েছে আনন্দের মাত্রাও।
এত ভালো লাগছে। আমি আমার পরিজন নিয়ে আসছি, আমার মা ভাই বোনদেরকে নিয়ে। মন পুরো ফ্রেশ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, একদম মানে অক্সিজেন, পিওর একটা অক্সিজেন পাচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমাদের একটা মিলন মেলা হয়। পশু পাখি প্রাণী আছে, সবার জন্য আমরা প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে। এই অঞ্চলের ঐতিহ্য, শিল্প সংস্কৃতি তুলে ধরতেই এই মেলা বলছেন আয়োজকরা। আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের গৌরব এগুলো তুলে ধরার জন্য জাতির কাছে আমরা এই জন্য বিজু উৎসব পালন করছি। এখানে আজ থেকে 3 তারিখ থেকে আগামী 9 তারিখ পর্যন্ত এই মিজু মেলা থাকবে। পাহাড় জুড়ে এখন থেকেই উৎসবের আবহ, চলছে বর্ণাঢ্য আয়োজনের ব্যাপক প্রস্তুতি, যাতে আমরা ভালো থাকতে পারি, ভালোভাবে চলতে পারি এবং নতুন বছর যেন আমাদের জন্য বই নিয়ে আসে। বললাম কি শান্তি, সাম্য, মৈত্রী। এই উৎসবের মাধ্যমে বহু সংস্কৃতি পীঠস্থান রাঙ্গামাটি সেটার একটি প্রমাণ আমরা সারা দেশব্যাপী তথা বিশ্বের কাছে তুলে ধরতে পারি। 7 দিনব্যাপী মেলা শেষ হচ্ছে 9 এপ্রিল, আর 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের সাংরাই জল উৎসবের মাধ্যমে শেষ হবে পক্ষকালব্যাপী বিজু উৎসব। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। সাদা দুধের মতো দেখতে, তবে বাস্তবে নকল। সয়াবিন তেল, সোডা, ক্রিম দিয়ে তৈরি নকল দুধ ও সেই দুধের তৈরি ঘি দীর্ঘদিন ধরে করছিলেন বাজারজাত। এবার সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে আপন 2 ভাই। চিকিৎসক বলছেন নকল দুধ খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। সয়াবিন তেল, সোডা, ক্রিম কাস্টিক ব্লেন্ডার মেশিনে ফেলে তৈরি হয় নকল দুধ। সেই দুধ দিয়ে তৈরি হয় আবার ঘি। সাতক্ষীরার হাবাসপুর গ্রামে গোয়াল ঘরে এই কাণ্ড চালাতেন দিলীপ ঘোষ ও কমল ঘোষ। খবর পেয়ে সেই গোপন আস্তানায় হানা দেয় গোয়েন্দা পুলিশ। ধরা পড়ে স্বীকার করলেন অপরাধ। 500 গ্রাম তেল নিয়ে আর 500 গ্রাম দুধ দিয়ে ওটা আমরা গ্রাইন্ডার করি। ওটা আমাদের আসলে মিশাই, ওইটা আমরা দেওয়া ছিল মিল বিটাই। ওগুলো নেই না, ওটা আমাদের টেস্টে আমাদের মনে করেন টেস্টের ভিতরে আমাদের থাকে আর কি। জনস্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর, এই জন্য আমরা এই অভিযান পরিচালনা করি এবং 2 ব্যক্তিকে এখানে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের সাথে সাথে ভেজাল দুধ তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ সেগুলো আটক করা হয়। নকল দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন চিকিৎসক। এর যে কম্পোনেন্ট আছে, যে ব্যবহার করা হচ্ছে সোডা, ডিটারজেন্ট বা অন্যান্য যা কিছু ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু একজন মানুষের, একটা স্বাভাবিক মানুষের জন্য দেখা যাচ্ছে কিডনি, লিভার, তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ধরে। নকল দুধ কিনছে নামি দামি কোম্পানি, বিভিন্ন মোড়কে চলে আসছে বাজারে, খাচ্ছে শিশুরা। চিকিৎসকরা জানালেন এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। বাচ্চারা যে পুষ্টিটা দুধ থেকে পাওয়ার কথা সেই পুষ্টিটা পাচ্ছে না, পাশাপাশি তার যে ব্রেন ডেভেলপমেন্ট, তার যে নর্মাল বডির যে ডেভেলপমেন্ট, নর্মাল তার ব্রেনের যে বিকাশ, তার যে মাইলস্টোনগুলো, সেগুলো সব ড্যামেজ হয়ে যাচ্ছে। ভেজাল দুধ যে তৈরি করতেছে বাচ্চাদের জন্য ক্ষতিকর, এটা সরকার দেখুক, এটার জন্য বন্ধ করে, এটা আমরা সবাই এলাকার মানুষ চাই। এমন কর্মকাণ্ড বন্ধের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছেন ভোক্তা অধিকার কর্মকর্তা। তদন্তে কোম্পানির কারো জড়িতের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি। সবাই মিলে যদি চেষ্টা করি, আমার বিশ্বাস এই বিষয়ে আমরা একটা ভালো ভূমিকা রাখতে সচেষ্ট হব আর কি। নামি দামি প্রতিষ্ঠান তারাও এটার সাথে যুক্ত থাকতে পারে, তো বিষয়টা আমরা জানতে পারবো। তদন্ত যখন হবে তখন আমরা জানতে পারবো যে কোন ব্যক্তি এটার সাথে জড়িত রয়েছে। যদি কেউ জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাস্থল থেকে 260 লিটার নকল দুধ, 20 লিটার নকল ঘি, 12 লিটার সয়াবিন তেল, সোডা সহ বিভিন্ন সামগ্রী জব্দ করে পুলিশ। এছাড়া গ্রেপ্তার 2 জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে নিঃস্ব একটি পরিবার। স্বজনদের অভিযোগ, দালালের খপ্পরে পড়ে সৌদি যান ব্রাহ্মণবাড়িয়ার শাহনুর সরকার। ঈদের আগে সেখানেই এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। খবর পাওয়ার পর থেকে পরিবারের আহাজারি থামছেই না। ভাগ্যের চাকা ঘোরাতে গেল বছর জানুয়ারিতে সৌদি আরব পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার শাহনুর সরকার। 8 ঘন্টা করে কাজের জন্য মাসে 1500 রিয়াল পারিশ্রমিকের প্রলোভন দেখায় দালাল চক্র। পরিবারের দাবি, ঋণ করে স্থানীয় দালাল এসকে রাসেলকে 4,75,000 টাকা দেয় শাহনুর।
তবে বৈধ কাগজপত্র না দিয়ে 14 মাস তাকে একটি রুমে আটকে রাখা হয়। এক পর্যায়ে দেয়া হয় ভুয়া আকামা। বিষয়টি ধরা পড়লে রাসেলের কাছ থেকে পালিয়ে যায় শাহনূর। পরে এবছরের শুরুতে সরাইলের এক প্রবাসীর সহায়তায় চাকরি মেলে। তবে গত 20 মার্চ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান শাহনূর। আমার স্বামীর জাবালা ফালাই দিয়েছে। স্বামী কইছে ভাই আপনার কাছে আমি জীবন ভিক্ষা চাই। আমার ফার্স্টটা বুদ্ধি আমার বউ আমার মা আমারই 7 জন মানুষ কি করে খাইব, কার ঘরের দুয়ারে যাব। আমার বাপে কইছে টিয়া দিমু তোমরা কাপড় কিনে তোমার বাইরে লইয়া আমার বাপে দিতে আছে না। আমার বাপে গেছে আমার পুতে টিয়া পয়সা দিন মাজন কইরা দিছে দিয়া অন ফুট গেছে বিদেশ গিয়া এও আমারও বুঝাইয়া গেছে মায় আমার আকামা দিব বালা হইলে আমি খামো নিয়ে আর দে না আমার প্রতি কেন ভিক্ষা হইরা খাইছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শাহনূরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 4 মেয়ে, 1 ছেলে আর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে অথই সাগরে পড়েছেন তার স্ত্রী তাসলিমা আক্তার। তাছাড়া আকামা জটিলতায় মরদেহ দেশে ফেরানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আকামা না দিয়ে রুমের মধ্যে বইতে রাখছে 4 মাস। আমার বাপে খাওয়ানোর কষ্ট করছে, বাপে গেছে আমি পড়ালেখা করতে পারছি না টেহার অভাবে। আমার ভাইয়ের 5 লাখ টাকা ঋণ কিভাবে দেবো? সুদের টাকা তো জানি, মানে দিন দিন সুদের টাকা পারে। 100 জায়গা নাই, যে ঘরটা তাহে ঘরটাই আমার জায়গা, আমার ঘর আমার জায়গা তাহে আমি হারে দিয়ে রাখছি, বাতিজা হিসেবে দিয়ে রাখছি, সব টাকা সুদই দেনা। তবে ভুক্তভোগী পরিবারটির সব অভিযোগ অস্বীকার করেছেন SK রাসেল। 16 মাস ধরে উনি কি আকামা ছাড়া, উনি কি কাগজপত্র ছাড়া, তো উনি কিভাবে কোম্পানিতে কাজ করে? আমাকে সম্মানহানি করার জন্য তারা এই অভিযোগগুলো আমার বিরুদ্ধে আনতেছে। আর এই অভিযোগগুলো সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ ফেক। মরদেহ ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় এক জনপ্রতিনিধি। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। লাস্টটা এখন সৌদি আরবে আছে, সৌদি আরবে থাকাকালীন ইফাইল কিছু যারারও তো আছে আপনজন হিসাবে হেরাই ফেলে একটু মেনটেন বা যোগাযোগ করতেছে অলরেডি কিভাবে কি প্রসেস আনা যাবে। আমার থানায় লিখিতভাবে কেউ এই ভিকটিমের পক্ষ থেকে কোনো অভিযোগ আমাকে দেই নাই। তো লিখিত যদি অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা আইনগত যে ব্যবস্থা আমরা সেইভাবে আইনগত ব্যবস্থা নেব। কাজের সন্ধানে বিদেশ গিয়ে আর যেন কারো এমন করুণ পরিণতি না হয় সেই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারটির। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সরকারি হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কথা থাকলেও জামালপুরের ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিন্ন চিত্র। রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে রোগীরা। লোডশেডিংয়ে হাসপাতালে হয়ে যায় ভুতুড়ে পরিবেশ। তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। হাসপাতালে অন্ধকারচ্ছন্ন এই ভিডিওটি গত বৃহস্পতিবার রাত 3টার। রোগীর স্বজনদের মোবাইলের আলোতে চিকিৎসা দিচ্ছেন নার্সরা। জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছোট বোনের পেটে ব্যথার চিকিৎসা করতে এসে ভিডিও ধারণ করেন রোগীর স্বজন সাব্বির হোসেন সুলেমান। মোবাইলের আলো জ্বালিয়ে কারেন্টের সহযোগিতা করি, সেই আমার মোবাইল দিয়ে অনেক বেডে 3টে বেডে এই চিকিৎসা কার্যক্রম চালানো হয়েছে। রোগীরা বলছেন দীর্ঘদিন ধরে এই হাসপাতালে প্রকট বিদ্যুৎ সমস্যা। জেনারেটর থাকলেও তা চালু হয় না একবারের জন্য। আমরা গ্রাম থানে শহরে গেছি, শহরে যায় কারেন্ট পাই না। আমরা দুনিয়ারে বলতে যাই আঙ্গর উপরে ওরা গরম দেখা। শৈল অস্থির হয়ে যায়, শৈল ঘামে, রুগী তো সবাই। কারেন্ট গেলে পরে আধা ঘন্টা পরে আসে, 1 ঘন্টা পরে আসে। কারেন্ট গেলে একেবারে বই করে, হরান করে, মশা ধরে। বিদ্যুতের সমস্যা ছাড়াও নানা অভিযোগ চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। অন্ধকার, বাতি নাই, আর নোংরা, মনে করেন মাটি ময়লা, এরকম হাসপাতালে কোনো কিছুই নাই, পরিষ্কার নেই, অপরিষ্কার। আমি সব কিছু বাইরে থেকে কিনে আনলাম, হাসপাতাল থেকে কোনো সহযোগিতা পাইলাম না, তাহলে কি করবো? সরকারি মেডিকেলে এসে বাথরুমে দেখলাম আমি যে শিকল মারা, এটা কোনো নাই। আমাদের যারা মুসলমান আমাদের ইমানের অঙ্গ, এটা বাথরুমে দেখলাম, প্রত্যেকটা বাথরুমে আমাদের মারা যায়, শিকল এটা নাই। তবে বিভিন্ন অভিযোগ সহ এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতালের দায়িত্বরতরা। আর বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন জেলা সিভিল সার্জন।
উপজেলা থেকে তাদের সাথে আমরা যোগাযোগ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য চাহিদা প্রেরণ করেছি। তো জেনারেটর অনেক সময় ফুয়েলের জন্য আমরা চালাতে পারি না, কিন্তু প্রত্যেক উপজেলাতে যেগুলো জেনারেটর আছে আমরা জেনারেটর চালু রাখার জন্য যা যা করণীয় আমরা তাই করি এবং করব। শুধু এই হাসপাতালই নয়, জেলার আরও 5টি স্বাস্থ্য কমপ্লেক্সের একই অবস্থা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। অসময়ে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। নদীগর্ভে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি, হুমকির মুখে নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন ঠিকই, তবে এখনো গ্রহণ করেননি কার্যকর কোনো পদক্ষেপ। গেল বছর বর্ষা মৌসুমে এভাবেই ভাঙে যমুনার পার। ভাঙা করার এই নির্মম খেলার সাথে পাবনার বেড়া উপজেলাবাসীর পরিচয় দীর্ঘদিনের। এবছর বর্ষা আসতে ঢের দেরি, কিন্তু এরই মধ্যে বাটিয়াখরা, নেওলাইপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়রা জানায়, নদী পাড়ের নিচ থেকে সরে যাচ্ছে বালু, চোখের নিমিষেই বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। বাপদাদার জমি ছিল 20-25 বিঘা করে সব ভেঙে চলে গেছে, ফসলি জমি গেছে। এখন আমার কোনো উপায় নাই, কে বাড়িটাও ভাঙনের মধ্যে কাছারি বাড়ি। এই অসময়ে নদী ভাঙনের কারণে মনে করেন আমাদের 3টা গ্রাম মনে করেন ঝুঁকির মুখে আছে, নতুন বাটিয়াখরা, নেওলাইপাড়া, মরিচাপাড়া। গেল কয়েক বছরে শত বিঘা ফসলি জমি হারিয়েছেন এই উপজেলার মানুষ। ভিটেমাটি হারিয়েছে শতাধিক পরিবার, নিঃস্ব অনেকে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসনে ধর্ণা দিয়েও কোনো ফলাফল মেলে না। আমাদের এখানে কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ, বাড়িঘর, ফসলি মাঠ, জমি জামা যা আছে সব কিছু মনে করেন যে এই 100 ফিট 150 ফিট থাকে। 1-8 মাস গেলে এগুলো থাকবো কিনা আল্লাহই ভালো জানে। আমরা অনেক চেষ্টা করছি, অনেক যা বলছি, কিন্তু কোনো জায়গায় কোনো কাজ হয় না। পানি উন্নয়ন বোর্ড এবং টিওনো অফিস, সিএনও অফিস, এদের দর করায় দৌড়াতে আমাদের আর কিছু নাই। এরই মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ পেলেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার। পরিদর্শন পরবর্তীতে উক্ত কাজটি বাস্তবায়নের জন্য নোটশিট প্রেরণ করা হয়েছে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে উক্ত প্রতিরক্ষামূলক কাজটি বাস্তবায়ন করা হবে। তবে পুরনো কাসুন্দি শুনতে চায় না নদী তীরবর্তীরা। ভাঙন রোধে টেকসই পদক্ষেপের দাবি যমুনা পারে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পেঙ্গুইনের আবাসস্থলের ওপরও শুল্কের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনতে অবাক লাগলেও সত্যি। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে 4000 কিলোমিটার দূরে অবস্থিত জনমানবশূন্য দ্বীপগুলোর পণ্যকেও 10 থেকে 29% শুল্কের আওতায় ফেলেছে যুক্তরাষ্ট্র। অথচ 10 বছরেও সেসব এলাকায় পা পড়েনি মানুষের। রাশিয়ার মতো পরাশক্তিকে বাদ দিয়ে নিরীহ পেঙ্গুইনের উপর এমন শুল্ক আরোপে রীতিমতো হাস্যরসে পরিণত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে 4000 কিলোমিটার দূরে অ্যান্টার্কটিক মহাসাগরে অবস্থিত হার্ড আইল্যান্ড। সম্পূর্ণ বরফে আচ্ছাদিত এই দ্বীপে নৌপথে পৌঁছাতে সময় লাগে কমপক্ষে 7 দিন, যেখানে সর্বশেষ 2016 সালে পড়েছিল মানুষের পদাঙ্ক। স্থায়ী বাসিন্দা বলতে লাখ লাখ পেঙ্গুইন। শুনতে হাস্যকর মনে হলো দুর্গম জনশূন্য এই দ্বীপও বাদ যায়নি ট্রাম্পের শুল্ক খরচ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মানব বসতি স্থাপনের অযোগ্য অঞ্চলটির ওপর 10% শুল্কারোপ করেছে ওয়াশিংটন। যেখানে কোনো মানুষই থাকে না, সেখান থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির কোনো প্রশ্নই ওঠে না। এমন যুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো হাসির পাত্রে পরিণত করছেন অনেকে। বলছেন রাশিয়ার মতো দেশের উপর শুল্কারোপ না করে পেঙ্গুইনকেই বেছে নিয়েছেন ট্রাম্প। শুল্কারোপের এই পরিকল্পনা খুবই বাজেভাবে করা হয়েছে। ট্রাম্প পেঙ্গুইনের উপর শুল্কের বোঝা চাপাচ্ছেন, অথচ পুতিনকে ছাড় দিচ্ছেন। কারণ হার্ড ও ম্যাকডোনাল্ড নামে যে দ্বীপগুলোর উপর শুল্কারোপ করা হয়েছে সেখানে শুধুই পেঙ্গুইন বাস করে, কিন্তু সে রাশিয়াকে বাদ দিচ্ছে। হার্ড ছাড়াও জনমানবহীন আরেক দ্বীপ ম্যাকডোনাল্ডের ওপরও চাপানো হয়েছে 10% শুল্ক। এছাড়াও অস্ট্রেলীয় ভূমি থেকে বিচ্ছিন্ন মাত্র 2000 লোকের বাস এমন দ্বীপ নরফকের ওপরও করা হয়েছে 29% শুল্কারোপ। কোকোস দ্বীপপুঞ্জ এবং ক্রিসমাস সহ আরও কয়েকটি দ্বীপের উপর 10% শুল্কের বোঝা চাপিয়েছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এমনিতেই রাশিয়ার উপর একাধিক মার্কিন নিষেধাজ্ঞা বিরাজমান, তাই নতুন করে শুল্কারোপ করে উত্তেজনা না বাড়াতেই মস্কোকে তালিকা থেকে বাদ দিয়েছে ওয়াশিংটন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যে 20% শুল্কারোপ করায় চরম বিপাকে ফ্রান্সের অ্যালকোহল ব্যবসায়ীরা। এর আগে ফরাসি মদের অন্যতম আমদানিকারক চীনও এই পণ্যে কড়াকড়ি আরোপ করেছিল। আগেই খরচ কমাতে উৎপাদন কমিয়েছিল অ্যালকোহল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এখন ব্যবসা টিকিয়ে রাখা নিয়েই শঙ্কায় তারা। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 9 এপ্রিল থেকে 20% শুল্ক আরোপ হতে যাচ্ছে ইউরোপের সব পণ্যের ওপর। মার্কিন প্রেসিডেন্টের নয়া নির্বাহী আদেশে শঙ্কায় ফরাসি অ্যালকোহল ব্যবসায়ীরা। ফ্রান্সে তৈরি মদের প্রধান দুটি আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র ও চীন। বৈদ্যুতিক গাড়ির ওপর ইউরোপীয় ইউনিয়নের শুল্কারোপের জেরে ফরাসি মদে কড়াকড়ি আরোপ করেছিল বেইজিং। গেল 1 বছরে অর্ধেকে নেমেছে চীনের বাজারে ফরাসি পানীয় রফতানির পরিমাণ। এবার যুক্তরাষ্ট্র শুল্ক ধার্য করায় অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে শঙ্কায় ফরাসি ব্যবসায়ীরা। আমাদের মুখে ঠান্ডা পানি ছুঁড়ে মেরেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধের কারণে গত 14 মাস ধরে বেইজিং এর সাথে আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না। এখন আবার ইউরোপীয় ইউনিয়নের উপর অতিরিক্ত 20% শুল্কারোপের ঘোষণা দিল ওয়াশিংটন। এভাবে ব্যবসা চালানো কঠিন। ফ্রান্স থেকে মদের ব্যারেল সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে, কিন্তু ইতোমধ্যেই আমাদের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ গ্রাহকরা তাদের অর্ডার স্থগিত করেছে, কারণ তারা 20% শুল্ক নিয়ে চিন্তিত। ইইউভুক্ত দেশগুলোর ওপর বর্ধিত শুল্কারোপে আতঙ্ক ছড়িয়েছে ইউরোপের অন্য দেশগুলোর পানীয় ব্যবসায়ীদের মাঝেও। ভয়ে ওয়াইন ব্যবসায়ীদের অনেকেই বিক্রি করে দিচ্ছেন নিজেদের আঙ্গুরের বাগান। যুক্তরাষ্ট্র ও চীনের বিকল্প উপায় খুঁজছেন কেউ কেউ। উৎপাদনের পরিমাণ কমে যাওয়ায় যাদের বিশাল আঙ্গুরের বাগান আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমনটা আমি হয়েছি। ক্রেতাদের বলতে চাই, আপনারা মার্কিন হুইস্কি না কিনে দেশীয় জিনিস খান, তাতে সবার পকেটের উপর চাপ কমবে। এদিকে মার্কিন অ্যালকোহল জাতীয় পণ্যে শুল্কারোপ করলে ইউরোপের উপর অতিরিক্ত 200% পাল্টা শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।